হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, মগধের উত্থানের কারণ কী ছিল? মগধ সাম্রাজ্যবাদের পরিচয় দাও। মগধের উত্থানের কারণ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র 16টি মহাজনপদের কথা জানা যায়। এই মহাজনপদগুলোকে কী বলা হয়? ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদগুলি একে অপরের সঙ্গে সর্বদা সংঘর্ষে লিপ্ত থাকত। রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য এই মহাজনপদগুলি দীর্ঘস্থায়ী সংগ্রামে লিপ্ত হয়। ক্রমে 4টি জনপদ, সেগুলো ছিল কোশল, মগধ, অবন্তী, বৎস, অপর জনপদগুলিকে গ্রাস করে প্রধান হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত মগধ সকলকে হারিয়ে এক অখণ্ড সাম্রাজ্য স্থাপন করে। মগধের উত্থানের পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ কাজ করেনি, অনেকগুলো কারণ কাজ করেছিল। সেগুলি হলো যথা: 1. ভৌগোলিক অবস্থান। মগধ বর্তমানে বিহারের গয়া জেলার গঙ্গা নদীর তীরে অবস্থিত। এর রাজধানী ছিল রাজগৃহ। 5টি পাহাড় ও নদী দিয়ে ঘেরা এর ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক শত্রুরা সহজে আক্রমণ করতে পারত না, ফলে ইহা সুরক্ষিত থাকত। ইহা মানে মগধ। আচ্ছা, পরেরটা কি? ভৌগোলিক দূরত্ব। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে সাধারণত বিদেশিরা আক্রমণ করত। মগধ উত্তর পশ্চিম সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত ছিল। তার ফলে বিদেশিদের পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ করা সহজ ছিল না। তাই মগধকে তারা সহজে আক্রমণ করেনি। আর 3. উর্বর কৃষিজমি। মগধ নদীর তীরে অবস্থিত হওয়ার জন্য এখানকার কৃষিজমি যথেষ্ট উর্বর ছিল। এই উর্বর জমিতে যথেষ্ট ফসল ফলত, ফলে কোনো খাদ্যের অভাব ছিল না, যার জন্য বিশাল জনসংখ্যা এবং সেনাবাহিনীর ভরণ পোষণ যেমন সহজতর হয়, তেমনি আর্থিক দিক থেকেও মগধ সমৃদ্ধশালী করে তোলে এই উর্বর কৃষিজমি। পরেরটা হচ্ছে খনিজ সম্পদ। মগধ খনিজ সম্পদে পূর্ণ ছিল। এখানকার তামা ও লোহার খনিগুলি আর্থিক সমৃদ্ধি ও সামরিক শক্তির প্রধান সহায় ছিল। কেবলমাত্র রোজকার জীবনে নয়, আরও অনেক কাজে, যেমন কৃষি যন্ত্রপাতি, যুদ্ধাস্ত্র নির্মাণে এই লোহা তামা ব্যবহার করা হতো। কৌটিল্যের মতে মগধের লৌহ খনিগুলো ছিল তার সামরিক শক্তির গর্ভগৃহ। পরেরটা কি? বাণিজ্যের বিকাশ। স্থল ও জলপথ উভয় ক্ষেত্রেই ব্যবসা বাণিজ্য চলত। নদীপথে দেশের অভ্যন্তরে ও বিদেশেও বাণিজ্য চলত। বাণিজ্যিক সমৃদ্ধি মগধের উত্থানের অন্যতম কারণ। পরেরটা অরণ্য সম্পদ। এখানকার ঘন অরণ্য থেকে কাঠ ও মধু, ফলমূল সংগ্রহ করে অনেকে জীবিকা নির্বাহ করত। এছাড়া অরণ্য থেকে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় রণহস্তী সংগ্রহ করা হতো, যা যুদ্ধক্ষেত্রে এই হস্তিকে লাগানো হতো। পরেরটা হচ্ছে মিশ্র সংস্কৃতি। মগধের সীমানায় একদিকে আর্য অন্যদিকে অনার্য সংস্কৃতি থাকায় এখানে মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে, যা মগধের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তারপরেরটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের মতো সমরকুশলী, দক্ষ ও উদ্যমী শাসক এবং কৌটিল্য ও রাধাগুপ্তের মতো ভারত বিখ্যাত কূটনীতিবিদ ও বিশিষ্ট যোগ্য মন্ত্রীদের উপস্থিতিতে মগধের উত্থানের পেছনে বড় ভূমিকা নিয়েছিল এদের উপস্থিতি।
সবশেষে বলা যায় এই সমস্ত কারণ ছাড়াও আরও অনেক কারণ এর উত্থানের পেছনে কাজ করেছিল। যাই হোক, মগধ সেই সময় সব দিক দিয়ে উন্নতির শিখরে পৌঁছেছিল, সন্দেহ নেই। পরেরটা কি? মগধের সাম্রাজ্যবাদ। এবার আমাদের বলতে হবে যে এখানে যে কয়েকজন বংশ রাজত্ব করেছিল তারা কীভাবে রাজ্য জয় করেছিল, মগধ সাম্রাজ্যের সীমানা বাড়িয়েছিল। এখানে আমরা বলতে পারি যে পরপর 4টি শক্তিশালী রাজবংশের ধারাবাহিক রাজত্ব মগধের উত্থানে বিশিষ্ট ভূমিকা নিয়েছিল। এই 4টি বংশ ছিল: প্রথম হর্যাঙ্ক বংশ, 2 শিশুনাগ বংশ, 3 নন্দ বংশ এবং 4 মৌর্য বংশ। এদের সাম্রাজ্যবাদী মনোভাব হলো, অর্থাৎ এদের রাজ্য বিস্তার নীতি হলো, এক, আমরা বিম্বিসার মানে হর্যাঙ্ক বংশের রাজা বিম্বিসার, তিনি এই প্রথম হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, বুদ্ধচরিত থেকে জানা যায় এবং মগধে তার আমল থেকে মগধের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। তিনি সম্ভবত 544 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। তিনি রাজ্য বিস্তারের ক্ষেত্রে 2 প্রকার নীতি গ্রহণ করেন। সেগুলি হলো, এক, বৈবাহিক সম্পর্ক স্থাপন রীতি। বৈবাহিক সম্পর্কের দ্বারা সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তিনি কোশল রাজকন্যা কোশল দেবীকে এবং বৈশালীর রাজকন্যা চেল্লেনাকে, বিদেহ রাজকন্যা বাসবী ও মদ্র রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করে মগধের সাম্রাজ্য বিস্তার এবং ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করেন। আরেকটা নীতি হচ্ছে যুদ্ধনীতি। তিনি অঙ্গরাজ আক্রমণ করে ব্রহ্মদত্তকে পরাজিত ও নিহত করে অঙ্গরাজকে মগধের সাম্রাজ্যভুক্ত করেন। তার পরবর্তী বিম্বিসারের পরবর্তী হর্যাঙ্ক বংশের রাজা ছিল হচ্ছে অজাতশত্রু। আনুমানিক 493 খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসার নিজ পুত্র অজাতশত্রুর হাতে নিহত হন। অজাতশত্রু পিতার রাজ্য বিস্তার নীতি অক্ষুণ্ণ রাখেন। তিনি কি করেন? কাশী পুনর্দখল করেন। কোশল দেবীর মৃত্যুর পর তার ভাই কোশলরাজ প্রসেনজিৎ কাশী পুনর্দখল করলে অজাতশত্রুর সঙ্গে যুদ্ধ বাধে। যুদ্ধে প্রসেনজিৎ পরাজিত হয়ে নিজ কন্যার সঙ্গে অজাতশত্রুর বিয়ে দেন এবং কাশী, বর্তমান বেনারস, যৌতুক হিসাবে পান। আরেকটা কিভাবে করেন? বিভিন্ন গণরাজ্য দখল করেন অজাতশত্রু। এরপর অজাতশত্রু বৈশালীর লিচ্ছবীর চেতকের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধে ব্রিজি, মল্লসহ প্রায় 36টি গণরাজ্য অজাতশত্রুর বিরুদ্ধে ওই বৈশালীর পক্ষে যোগ দিলে অজাতশত্রু কূটকৌশলের দ্বারা এই গণরাজ্যগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেন এবং শেষ পর্যন্ত জয়ী হন। পরবর্তী অজাতশত্রুর দুর্বলতার সুযোগে শিশুনাগ বংশ এর পরবর্তী শাসকদের দুর্বলতার সুযোগে জনৈক অমাত্য শিশুনাগ নাগদাশককে হত্যা করে মগধের সিংহাসন দখল করেন। শিশুনাগ সিংহাসনে বসেই অবন্তীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং জয়লাভ করে অবন্তীকে মগধ সাম্রাজ্যভুক্ত করেন। পরের রাজাদের ব্যর্থতায় জনৈক শূদ্র কালাশক ও তার পুত্রদের হত্যা করে মগধ দখল করে নেয়। এরপর নন্দবংশের আবির্ভাব হয়। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দের আমলে মগধের সর্বাধিক বিস্তার ঘটে। পুরাণের মতে তিনি সমস্ত ক্ষত্রিয়দের পাঞ্চাল, কলিঙ্গ, কাশী, অশ্মক, কুরু, সুরেন, মথিলা ইত্যাদি পরাজিত করে এক সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি দক্ষিণ ভারতের কুন্তল, বর্তমান নাম মহীশূর, অধিকার করেন। কোনো ঐতিহাসিকের মতে তিনি ছিলেন উত্তর ভারতের প্রথম সম্রাট। শোনা যায় তার পরাক্রমের ভয়ে গ্রিক বীর আলেকজান্ডারের সৈন্যদল ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে চায়নি। এরপর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের মৌর্যের হাতে মগধের উত্থান ঘটে। এবার
চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দবংশের উচ্ছেদে তিনি কৌটিল্য বা চাণক্যের সহায়তা পেয়েছিলেন। তিনি উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিকদের বিতাড়ন করেন। 350 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সেনাপতি সেলুকাসকে যুদ্ধে পরাজিত করে কাবুল, কান্দাহার, হিরাট ও বেলুচিস্তান দখল করেন। সেলুকাস তার কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেন। এইভাবে তিনি তার সাম্রাজ্য মগধ থেকে সিন্ধু তীর পর্যন্ত বিস্তৃত করেন। তারপর তিনি মালব ও কাথিয়াবার তার সাম্রাজ্যভুক্ত করেন। তার সাম্রাজ্য সীমা সৌরাষ্ট্র পর্যন্ত বিস্তার লাভ করে। তামিল সূত্র থেকে জানা যায় একজন মৌর্য রাজা তিনভেল্লি জেলা পর্যন্ত অঞ্চল দখল করেন। তবে এই মৌর্য রাজা চন্দ্রগুপ্ত বা কোঙ্কণের কোনো রাজা নাকি তা নিয়ে বিতর্ক আছে। চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য পর্যন্ত অগ্রসর হলেও তা তিনি সরাসরি নিজ অধিকারে রাখতে পেরেছিলেন বলে মনে হয় না। বাংলাও খুব সম্ভবত তার সাম্রাজ্যভুক্ত ছিল। এর আগে কোনো রাজার সাম্রাজ্য এত বড় ছিল না। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথম নরপতি যিনি প্রায় সর্বভারতীয় একটি সাম্রাজ্য গড়ে তুলতে সমর্থ হয়েছিলেন। পরবর্তী সম্রাট বিন্দুসার। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে বসেন। তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে বিন্দুসার সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। এরপর অশোক। বিন্দুসারের মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন। তিনি জীবনে একটিমাত্রই যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধ হল কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ। দক্ষিণ ভারতের সঙ্গে স্থল ও জলপথে যোগাযোগের জন্য কলিঙ্গ জয় জরুরি ছিল। তিনি অনায়াসে কলিঙ্গ জয় করেন, কিন্তু যুদ্ধের ভয়াবহ রূপ ও রক্তক্ষরণ দেখে তার মনে অনুশোচনা হয়। যুদ্ধ ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ও ধর্মপ্রচারে মন দেন। এরপর তিনি আর যুদ্ধ করেননি। তা করার আর দরকারও হয়নি, কারণ নতুন করে তার রাজ্য জয়ের প্রয়োজন ছিল না। ডক্টর রমিলা থাপারের মতে তিনি মনে করেন এটি অশোকের পরবর্তীকালে যুদ্ধ না করার মূল কারণ। যুদ্ধ ত্যাগ করলেও কলিঙ্গ কিন্তু তিনি কলিঙ্গবাসীকে ফিরিয়ে দেননি। যাই হোক, যুদ্ধের ফলে মৌর্য সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তৃতি ঘটেছিল। উত্তরে কাবুল উপত্যকা ও সোন, কম্বোজ ও গান্ধার থেকে দক্ষিণে গোদাবরী কৃষ্ণা অববাহিকার অন্তরাজ্য ও উত্তর মহীশূর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। পশ্চিম সোপারা ও গিরনার থেকে পূর্বে ধৌলি ও জোগাড় পর্যন্ত অঞ্চল তার সাম্রাজ্যভুক্ত ছিল। বাংলা তার সাম্রাজ্যভুক্ত ছিল কিনা বলা কঠিন, কারণ এখানে কোনো শিলালিপি আবিষ্কৃত হয়নি। তবে হিউয়েন সাং তাম্রলিপ্ত বর্তমান তমলুক, সমতট পূর্ব বাংলা, পুন্ড্রবর্ধন উত্তর বাংলা প্রমুখ স্থানে অশোকের স্তূপ দেখেছিলেন। তাই অনেকে মনে করেন বাংলা অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল, তবে কামরূপ তার সাম্রাজ্যের বাইরে ছিল। অশোকের মৃত্যুর পর পরবর্তীকালে মৌর্য শাসকদের দক্ষতা ও যোগ্যতার অভাব মৌর্য সাম্রাজ্যের পতন ডেকে আনে। আপাতত মগধের সাম্রাজ্যের পতন ডেকে হয় তার মগধকে কেন্দ্র করে আঞ্চলিক শক্তিগুলো তখন মাথাচাড়া দিয়ে ওঠে। আজ আসি, দেখা হচ্ছে মাথাচাড়া ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো।